আপনার কাছে একটা কথা আমরা জানতে চাই যে এখনই এডিসি প্রিন্সিপাল জি এখন আপনাদের এখানে যে জনশক্তি রপ্তানি একটা ট্রেনিং হচ্ছে এটা অফিসে জিজ্ঞেস করব না আমরা সবাই জানি না সবাই তো আর অফিসে পারবে না বলি এখন সেটা মানে কতজনের ব্যাচ এবং আসলে এই ট্রেনিংটি এখানে গ্রহণ করলে তারা কতদিনের মধ্যে বাইরে যাইতে পারবে এবং সেই ক্ষেত্রে কস্ট কি রকম সরকার থেকে কি রকম বিয়ার করে যদি একটু কাইন্ডলি বলতে এখানে দুই ধরনের কোর্স চলে কতগুলো চলে প্রজেক্ট যেগুলো প্রজেক্টে চলে যেমন অ্যাসেট প্রকল্প চলছে অ্যাসেট প্রকল্পের আওতায় এখানে ছাত্রদেরকে কোনো খরচ দিতে হয় না সম্পূর্ণ খরচ ওই প্রকল্প অফিস বহন করে থাকে এতে প্রতিটি ছাত্রের পেছনে প্রায় 28-30 হাজার টাকা খরচ করে সরকার শিক্ষকদের বেতন না একটা ছাত্রের পেছনে 3 মাসে হ্যাঁ শিক্ষকদের বেতন প্রশিক্ষণ কাঁচামালের খরচ তারপরে ছাত্রদের স্টাইপেন্ড যাতায়াত ভাতা যা যাবতীয় খরচগুলো সরকার বহন করে থাকে প্রজেক্টের মাধ্যমে এটা একটা আর এক ধরনের প্রশিক্ষণ আছে সেটা ছাত্ররা সেটার এই বৃত্তিটা আমাদের গভর্নমেন্ট রেভিনিউ ভাবে দিয়ে থাকে সেটা সেখানে তাদেরকে 1500 টাকা ফি দিয়ে ভর্তি হইতে হয় হয়ে তাকে পরীক্ষার ফি ওটা দিতে হয় এটা সে আবার এই 3 মাসের বৃত্তিও পায় সেই কোর্সে এটা হলো দ্বিতীয় দুই ধরনের কোর্স 3 রকম আরেকটা কোর্স আছে যে এই সিট সংকুলন না হওয়ার কারণে যদি এই দুই গ্রুপের কোনো গ্রুপে কেউ চান্স না পায় তখন তৃতীয় আরেকটি অপশন আছে সেখানে এটাকে বলা হয় আরপিএল রিকগনিশন প্রায়র লার্নিং এই রিকগনিশন প্রায়র লার্নিং এর মাধ্যমে ছাত্রকে 3600 টাকা ও দিয়া সে পড়তে পারে যদি তার দরকার হয় বিশেষ প্রয়োজন হয় বিদেশে যাবে বা দেশে থাকবে কোথাও কাজ করবে সার্টিফিকেট দরকার কারিগরি সার্টিফিকেট সে 3600 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়ে সে পড়তে পারে ওটা তাকে নিজে পে করতে হবে এইরকম বিষয়টাও আছে এই 3 ভাবে এখানে প্রশিক্ষণ কোর্সগুলো হয়ে থাকে এখানে 3 মাস এবং 6 মাসের কোর্স আছে 3 মাস 6 মাসের কোর্স শেষ করে সে যদি লেভেল 1 বা 2 পাস করে তাহলে দেশের বিভিন্ন কলকারখানায় এবং বিদেশেও সে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকে তবে একটা বিষয় আছে যে আমাদের লালমাটির লোকেদের বিদেশে যাওয়ার হারটা খুবই কম আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এটি কিভাবে তুলে ধরা যায় যে যাতে আমাদের এইখানকার মানুষের বিদেশ যাওয়ার আগ্রহটা বাড়ে যেখানে কুমিল্লায় অনেক যাচ্ছে তার তুলনায় আমাদের লালমাটির প্রতি বছর 3-4 হাজার বিদেশে যাচ্ছে যেখানে কুমিল্লায় প্রতিদিন 3-4 হাজার যাচ্ছে আর আমাদের মাত্র বছরে 3-4 হাজার এটা খুবই নগণ্য তো এটা মানে আপনাদের কাছে অনুরোধ এগুলো একটু তুলে ধরবেন কারিগরি বিষয়গুলো আর আমাকে এখানে আমাদের বন্ধুরা আছে কয়েকজনের বন্ধু এই যে মিঠু তারপরে এই যে সাজু এনারা বড় ভাই ছোট ভাই সবাই আছে বড় ভাই সবাই আমাদের পরিচিত তো এখানে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এই দুটি কথা শেয়ার করার সুযোগ দিয়েছে আমাদের যে উদ্যোক্তা এই যে মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের উদ্যোক্তা আমাদের সাজু বন্ধু তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সাংবাদিক ভাইদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অতিথি মহোদয়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সহজভাবে যেটা বুঝি যে এই সাংবাদিক বা এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার থেকে আমরা সকল তথ্য পেয়ে থাকি বিভিন্ন ভালো সংবাদ খারাপ সংবাদ সবকিছুই আমরা এই সাংবাদিক ভাইদের থেকে পাই বা সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি এই দিক থেকে আমাদের তথ্য জানার যে বিষয়টা এটা এই সাংবাদিক ভাইদের থেকেই আমরা পেয়ে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রফেশন এই জন্য বলা হয়ে থাকে যে এই সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ অর্থাৎ কে দুর্নীতি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে সাংবাদিক ভাইরা সেটাকে ফুটিয়ে তুলতে পারে ওনারা প্রশ্ন করতে পারে এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পেশা এবং পাওয়ারফুল একটা প্রফেশন এই দিক থেকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাইদেরকে যে এই রাষ্ট্রকে পরিচালনা করতে মানুষের জানার ক্ষেত্রে এই সাংবাদিক
সংবাদপত্রের বিকল্প কিছু নাই, একমাত্র এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। উনি 12 দফা উন্নয়নের একটা প্রস্তাব এই করেছিলেন এই লালমনিরহাটের জন্য। তার মধ্যে এখানে এয়ারপোর্ট আছে, এখানে একটা মেডিকেল কলেজের কথা বলা আছে, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তা এই যে তথ্যগুলা আমরা সংবাদপত্রের মাধ্যমে পাচ্ছি, কিন্তু একজন সাংবাদিক ভাইকে দেখলাম যে উনি 12 দফা লালমনিরহাটের উন্নয়ন নিয়ে দৌড়াচ্ছে, আর দ্বিতীয় আরেকজন সাংবাদিক ভাইদেরকে তো দেখলাম না যে ওনারা এই জিনিসটা নিয়ে উঠে পড়ে লেগে গেছে। আমার মনে হয় আমাদের উন্নয়ন দরকার, যেমন আমরা প্রায় 40-50 বছর ধরে পূর্ব এবং পশ্চিমের যে কানেকশন লালমনিরহাট জেলা শহরের, এটা একমাত্র মোগলহাট ওই যে বিডিআর গেট দিয়ে যেতে হয়। একটা রেল যদি ওদিক দিয়ে যায় ট্রেন, দেখা যায় যে ওখানে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এই যে একটা প্রতিবন্ধকতা, এপার ওপার ক্রসিং, এই যে আমরা দীর্ঘ সময় থেকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, এটাও তো নিরসন করা দরকার। এজন্য আমরা একটা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যখন মাসিক মিটিং হয়, সেখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম প্রিন্সিপাল হিসেবে বা ওই ফোরামের একজন সদস্য হিসেবে, যে এই যে আমাদের বেসনগড়টা আছে, বেসনগড় থেকে সোজা ওদিকে যে রেলের কাঠের ব্রিজটা আছে, এই কাঠের ব্রিজের উপরে যে একটা ফ্লাইওভার দেওয়া যায়, যা যা কিছু আছে সবকিছু আমাদের এর উপর দিয়ে যেতে পারবে এবং বিনা বাধায় এই একটা উল্লেখযোগ্য কাজ করা যেতে পারে। দ্বিতীয়ত আরেকটা, যে আমাদের এখানে একটা এয়ারপোর্ট হওয়ার কথা আমরা শুনতেছি, এয়ারপোর্টটা হবে কিনা আমরা এখনো ক্লিয়ার না। এই বিষয়টা একটু যদি কেউ আমাদেরকে বলতে পারেন, আপনাদের কাছে তথ্য থাকে, তাহলে আমরা একজন যদি সমাজের সদস্য হিসেবে আমরা এটা জানতে চাই। এটা একটু জানার বিষয় থাকলো। আর একটা প্রসঙ্গ দেখা যাচ্ছে, এখানে একটা এভিয়েশন ভার্সিটি হচ্ছে, এই ভার্সিটির ঠিকানা ইউজ করা হচ্ছে ঢাকা। ভার্সিটি এখানে সবকিছু, এখানে এর ঠিকানা লালমনিরহাট হওয়া উচিত। আমার কাছে বিজ্ঞাপন এসেছিল, দেখলাম এর ঠিকানা ঢাকা। এই ভার্সিটিটা কি এখানে থাকবে নাকি এই ভার্সিটিটা ঢাকা ব্যাক করবে, আমরা সন্দিহান। এরকম প্রশ্নের আমাদের সন্দেহ দেখা যাচ্ছে। তা আপনাদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, যে আপনারা একটু কষ্ট করে এই ভার্সিটির সংবাদটা একটু নেন, যে ভার্সিটির জমি একবার কত দূর গেল, এই ভার্সিটিকে এখানে আদৌ থাকবে নাকি 5 বছর পরে আবার ঢাকা চলে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। যদি এই ভার্সিটি আর এয়ারপোর্টটা হয়, আমাদের হইতে পারে, তাহলে মনে করেন লালমনিরহাট উঠে যাবে, এমনকি রংপুরের চেয়েও এটা অগ্রগতি অর্জন করবে। এখান থেকে রংপুরের লোক এসে, কুড়িগ্রামের লোক এসে এখান থেকে প্লেনে উঠে ঢাকা যাবে সকালে, সারাদিন ঢাকায় অফিস করে আবার ব্যাক করবে কোথায়, এই লালমনিরহাটে। শেষে আরেকটা কথা বলি, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 90 থেকে 95% আমাদের যে মানুষগুলো বিদেশে যাচ্ছে তারা হলো শ্রমিক। এরা গিয়ে হোটেল বয় হিসেবে কাজ করে, এটা বিভিন্ন ধোয়া মোছার কাজ করে, বাগানে কাজ করে, এই ছোটখাটো কাজগুলো তারা করে থাকে, ভালো কাজ কম করে থাকে, কারণ আমাদের দক্ষ লোকের অভাব আছে। কেননা এই জন্যে আমরা একটা প্রপোজাল তৈরি করতেছি, সেটা হলো যে একটা স্কিল কোর্স, 2 বছরের একটা স্কিল কোর্স হওয়া সম্ভব। সেটা কেমন, এখন সরকার একটা নতুন পদ্ধতি চালু করেছে যে স্কিল লেভেল 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আছে, হয়তো আপনারা অবহিত আছেন বিষয়গুলো। এখানে আমাদের দক্ষ লোক প্রেরণের জন্য একটা 4টা স্কিল শিখিয়ে 2 বছরের একটা এইচএসসি টেকনিক্যাল কোর্স শুরু করা যায়। এটা যদি আপনারা একটু কলম ধরেন মেহরবানি করে, তাহলে মনে হয় সরকারকে যদি বোঝানো যায়, তাহলে একটা মাইল ফলক তৈরি হবে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে। আমরা লেবার শ্রমিক হিসেবে না গিয়ে সেখানে টেকনিশিয়ান হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের রেমিটেন্স 10 গুণ বেড়ে যাবে। এই ধরনের কিছু ভালো ভালো আমাদের আছে, প্রোগ্রাম আছে, এটা আপনাদের মাধ্যমে, লেখনের মাধ্যমে এটা তুলে ধরা সম্ভব। আমাদের এই সক্ষমতা নাই যে এটা তুলে ধরি, এই সক্ষমতা আপনাদের আছে, সাংবাদিক ভাইদের আছে,
আপনারা এই বিষয়গুলো যদি তুলে ধরেন তাহলে আমাদের লালমনিরহাটের উন্নতি হবে, এমনকি সারা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে যাবে। আরো অনেক কথা আছে, আজকে সব কথা বলা সম্ভব না, পরে আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দিয়ে সবাইকে। এই পর্যায়ে লালমনিরহাট জেলা দর্শকের জনপ্রিয় অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লেবু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক লালমনিরহাটের আত্মপ্রকাশ উপলক্ষে এলজিডি মিউরালে এই পর্যায়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতা মুকসিদুর রহমান মুকসিদায়ন, উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলার জজ কোর্টের সম্মানিত বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লালমনিরহাটের গর্ব যিনি লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন জনাব মাইনুল হক, লালমনিরহাট জেলার ছাত্র সমাজের ছাত্র নেতা হিসেবে যিনি অত্যন্ত জনপ্রিয়, একটু আগে আলোচনা জন্য জিএস বাবু নামে সবাই পরিচিত, এখন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমারও নেতা, আমি এক সময় ওনার কমিটিতে সামরিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, জনাব মফিজুর রহমান জিএস বাবু ভাই, উপস্থিত রয়েছে লালমনিরহাটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আলোচনা হয়েছে, আলোচনা আরো হলে আরো বেশি সমৃদ্ধ আমরা হবো, সময় যেহেতু সংক্ষিপ্ত। এখানে অনেকগুলো সংগঠন লালমনিরহাটে আছে, যে কারণে কথা ওঠে যারা সংগঠন আছে সংবাদ কর্মীও রয়েছে, যেটা রতন ভাই বলে গেলেন যে অবনতি বা কন্ট্রোল যেটা বললেন তা অবনতি সাংবাদিক রয়েছে। এখানে সংখ্যাটা বিবেচনায় গুণটা বিবেচনা, যদি আমরা অবনতি সাংবাদিক হয়ে থাকি কিন্তু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমাদের যদি সেই যোগ্যতা আমরা প্রমাণ করতে পারি তাহলে শুধু আমাদের সংবাদটা আমি লালমনিরহাটে সাংবাদিকতা করবো এটি তো বিষয় না, এটি তো আসলে কোনো জায়গায় নির্ধারিত করা নেই। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের লালমনিরহাটে সাংবাদিকতা কাজ শুরু করে অনেকে এখন রংপুর বিভাগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ারও ব্যুরো প্রধান বা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছে। অর্থাৎ আপনার যোগ্যতা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে জন্ম লালমনিরহাটে হলেও আপনার কর্মব্যাপ্তি দিয়ে আপনি দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারবেন। এটি আসলে আমার যোগ্যতার উপরে নির্ভর করে। পাশাপাশি একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এর আগে কোন ব্যক্তি বিশেষের গৃহপালিত সাংবাদিকও ছিল, আপনারা অন্যভাবে নিয়ে না বিষয়টা, সেই একজন ব্যক্তি বিশেষের বা দুই একজনের পক্ষে শুধু নিউজ করতো, হয়তো প্রতিদিন ওনার নিউজের বিষয় ছিল মানবতা ফেরিওয়ালা, অথচ আমরা একটা সময় দেখলাম যে মানবতা ফেরিওয়ালা আসলে ওই ব্যক্তি আসলে ওই পর্দার আড়ালে লুটেরা, দুর্নীতি বাচ্চারা এরকম। তো আমরা সংবাদ প্রবেশ করতে আসছি, আমার যদি এই সংস্কারটুকু না থাকে, আমি যদি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে না পারি, তাহলে আমার সম্পর্কে কথা উঠবে। এটি যেমন তাদের অযোগ্যতার একটা বিষয় ছিল, পাশাপাশি একটা বিষয় সংবাদপত্রের বা সাংবাদিকদের গলা টিপে ধরার চেষ্টা বহুবার হয়েছে, স্বাধীনতা উত্তরকালে অনেকবার হয়েছে, আপনারাই বলেছেন। আমরা যখনই সুযোগ পেতে সাংবাদিকরা তাদের কলম খুলে লিখবার, তখনই একটা পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ফেসিবাদ আমাদের উপর চেপেছিল, কিন্তু আমরা 24 সালে যখন দেখলাম যে আপনারা 17-25 সাহস করলেন, যখন প্রকাশ করলেন যে এখানে অনিয়ম হয়েছে, এখানে প্রতিবাদ উঠে আসতেছে, এটা যত তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো মিডিয়ায় তত তাড়াতাড়ি আন্দোলন বেগবান হলো এবং ফেসিবাদের পতন হলো। সুতরাং আপনাদের সমাজ গঠনের ক্ষেত্রে যে ভূমিকা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু আপনারা কোনো কারণে আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের ভূমিকার মাধ্যমে আপনাদের নিজেকে বিতর্কিত রাখবেন, তাহলে সংবাদপত্র বা সাংবাদিকদেরকে যারা এই মিডিয়া কাজ করে তাদেরকে আগে যেমন সম্মানের চোখে দেখা হতো, এখনো দেখা হবে, ভবিষ্যতে দেখা হবে। এটি নির্ভর করে আমরা এই জগতের সঙ্গে জড়িত আছে। আমি নিজে যদি সংগঠন প্রিয় মানুষ, জীবনে আসলে ছাত্র জীবন থেকে সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, তখন ক্লাস করেছি, তখন কারমিকলে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতির পাশাপাশি আমি সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলাম এবং আপনাদেরও অনেকগুলো প্রোগ্রামে আমি আসলে ঢাকায় মানুষের সাথে অ্যাটেন্ড করা। আমি চেষ্টা করতে রংপুরে যাবো, কিন্তু সাধু ভাই দাওয়াত করেন 2 দিন ধরে, যেহেতু বড় ভাই আমি চলে যাবো। আমি যদি আজকে ওই কাছে যাই, আমার ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান অসুস্থ, ভোট দিয়েছে রংপুরে, আমার ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, আমার ভোটে যাচাই হয়েছিল, হওয়ার পর ঘটনা যাবো, কিন্তু রংপুরে গিয়ে চাকরির মধ্যে ফিরে আসা যাবে এইটা আমার একান্ত সম্ভব না। তো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের যে নতুন সংগঠন টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ হতে
আমি বিশ্বাস করি এই ফোরাম তাদের নেতৃত্ব ধরে রেখে সঠিক সংবাদকর্মী গঠনে সহায়তা করবেন এবং যখনই কোনো সমস্যা আসবে যে কোনো সংগঠন আপনি বলেন যে তৈরি করা সহজ টিকিয়ে রাখা কঠিন এরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়া আর সেখানে যদি আমাদের বা আমার ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়ে কোনো সহযোগিতা করার সুযোগ থেকে আমি ইনশাআল্লাহ করবো। আমি আমারও এই সংগঠনের সাফল্য কামনা করে আমার কথা শুনুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন ডিজিটাল যুগ এবং অবাধ তথ্য বস্তুবাহী যুগ। এখন আমাদের তথ্য আদান প্রদানের একটা বড় মাধ্যম হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বলতে আপনার ফেসবুক, সামাজিক মাধ্যম, ফেসবুক, পাশাপাশি অনলাইনে সংবাদ সব মিলে আমরা যখন একটা সংবাদ প্রচার করি তখন বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের সংবাদগুলো যায়। বিশেষ করে সংবাদ কিন্তু এখন ভিজুয়ালিটি, অর্থাৎ মানুষ ভিডিও দেখতে চায়। তো আমরা যারা টেলিভিশনে কাজ করি, পাশাপাশি যারা মাল্টিমিডিয়া কাজে আলোচিত করতে ওদের কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাল্টিমিডিয়ার সেকশন আছে। অর্থাৎ ধরেন একটা পত্রিকা, ধরেন যে সমকাল কিন্তু আপনি কি ভাষ্য পাচ্ছেন, দেখতেছেন, পাশাপাশি সমকালে কিন্তু ফেসবুকে ওরা ভিডিও দিচ্ছে। কারণ আপনি একটা পত্রিকা কিন্তু ভিডিও দেখার সুযোগ নেই আপনার। ফলে আমাদের এই মাল্টিমিডিয়াটা একটা বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য, মানে মানুষকে আমাদের তথ্য সরবরাহ করার জন্য। আমরা এই মাল্টিমিডিয়া যারা আছে, পাশাপাশি যারা টেলিভিশনে আছে, তাদেরকে নিয়ে এই সংগঠনটা ফর্ম করতেছে এই উদ্দেশ্যে যে আমাদের এই কাজটা করতে গিয়ে আমাদের কিন্তু একটা জেলায় একসাথে দুইটা ঘটনা ঘটে। আমরা কিন্তু সবাই মিলে এক জায়গায় যাই, আমরা একটু ভাগ ভাগ করে যেতে হয়। দেখা গেল যে আমরা যখন গ্রুপ ওয়াইজ কাজটা করবো তখন কিন্তু আমাদের এই মাল্টিমিডিয়ার কাজটা খুব সহজ। ধরেন যে এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক জায়গায় একটা বড় প্রোগ্রাম আছে, আমরা একটা গ্রুপ হয়তো অ্যাক্সিডেন্টের স্পটে চলে গেলাম, একটা গ্রুপ হয়তো আমরা এখানে প্রোগ্রামে থাকলাম। ফলে হলো কি আমরা সবটা তথ্যই পেলাম এবং আমরা আমাদের কর্তৃপক্ষকে প্রকাশের জন্য ব্যবস্থা নিতে পারছি। এই কারণেই আমাদের সংঘবদ্ধ হওয়া। পাশাপাশি আমাদের পেশাটা ওই যে বললাম যেহেতু অনেক বড় চ্যালেঞ্জের পেশা, তো এই চ্যালেঞ্জের পেশায় আমাদের মানবাধিকার আইনের পাশাপাশি মানবাধিকারের কাছ থেকে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো ফেস করতে গিয়ে আপনাদের একটু আমরা রাখছি পরামর্শদাতা হিসেবে, যাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রয়োজন হবে, আপনাদের বিভিন্ন সহযোগিতাও প্রয়োজন হবে, যে কারণে আপনাদেরকে আমরা রাখছি। এই ধন্যবাদ চাচাকে। আজকে মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমাদের সুনামধন্য অ্যাডভোকেট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লিমন আঙ্কেল, উপস্থিত আছেন আমাদের লালমিয়া জেলা দপ্তরের সুনামধন্য অ্যাডভোকেট বিটু ভাই, উপস্থিত আছেন এখানে আমাদের জিএস বাবু আঙ্কেল, জেলা লালমনিরহাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের টিএসির সম্মানিত অধ্যক্ষ সাহেব, উপস্থিত আছেন আমাদের আইজন সাজু আঙ্কেল, অনেক কষ্ট করে অনেক চিন্তা করে আজকে এই ফরমটা আত্মপ্রকাশের জন্য আজকে আয়োজন করেছেন একটি অনুষ্ঠানের। আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত লালমনিরহাট জেলার সাংবাদিক, মাল্টিমিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের উপদেষ্টা হিসেবে আমাকে এখানে রেখেছে এবং আজকে দাওয়াত দিতে দুটো কথা বলার জন্য। এই জন্য আমি এই সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে যে উদ্যোগ নিয়েছে আমার মতে এটা আরো আগে হলে আরো ভালো হইতো, খুবই দরকার, খুবই প্রয়োজন। কারণ সাংবাদিকদের কাজই হচ্ছে সত্য প্রকাশ করা, অসত্যকে ধ্বংস করা, অসত্যকে ধরা। এই জন্য আপনারা যারা সাংবাদিকরা এখানে এসেছেন, আমি আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব
এই সংগঠনটা যেন খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং কিভাবে এটাকে ধরে রাখা যায়, এটা আমি আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করব যে সংগঠনটা যেন দাঁড়ায়। আজকে আত্মপ্রকাশ হইল এবং সবাই সহযোগিতা করবেন, আমি অবশ্যই সহযোগিতা করব। আমাকে যখন সম্ভব আমাকে বলবে, আমি অবশ্যই সহযোগিতা করব। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমরা এখানে মঞ্চে আছি এবং সামনে আছি, আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আয়োজককে আমি বলবো, আপনি শেষে তো আদানের টাইম হয়ে গেছে, একটু খালি বলবেন আপনার উদ্দেশ্যটা কি। এই ফর্মটা যে আপনি বললেন সাংবাদিক ফর্ম, একটু খালি বলবেন যে আদানের টাইম হয়ে গেছে, এর উদ্দেশ্যটা কি। আর আমি কথা বাড়াবো না। আরেকটা জিনিস, আমি আপনাদের এই সংগঠনকে অ্যাড্রেস করে নাই, আমি আমাদের লালমনিরহাট এই সদর 3 আসনের সাবেক উপমন্ত্রী এবং সাবেক এমপি মহোদয়কে কিছুটা লালমনিরহাট শহরের উন্নয়নের জন্য কিছু কথা বলেছি। এই কাগজটা আমি হাতে দেবো, যেহেতু আজকের এই বিষয় না, এই সাবজেক্ট না, অন্য সাবজেক্টে আমরা বলছি। আমি আমাদের এই ফর্মের যে উদ্যোক্তা তার হাতে আমি দেবো, এটা উনি পরে দেখে এই কাজগুলো আপনাদের মাঝে ছড়াই কীভাবে লালমনিরহাট উন্নয়ন করা যায়। লালমনিরহাটের সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা পিছিয়ে আছি। এই ফর্মটাকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে, আয়োজককে ধন্যবাদ দিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ইসলাম, বিপুল দাঁড়াও, ও রাষ্ট্রপতি কাজ করে, ও কর্মরত সাংবাদিকতা অনেক দীর্ঘদিন ধরেই করছে। আর ওর বাড়ি, বড় বাড়ি, ব্যক্তিগতভাবে ও একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সাংবাদিকতায় তার প্রখর মেধা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সবাইকে আজকে ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।